165 কিলোমিটার আমরা কিন্তু নন স্টপ যাবত আমরা 25-26 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়েছি। আমাদেরকে যেতে হবে দিল্লি, কারণ নেতাজি কি বলেছিল দিল্লি চলো। সামনে দেখছো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, 2:56 বাজে আর আমরা ক্রস করছি হচ্ছে কুরুক্ষেত্র। রাত পেরিয়ে কিন্তু আরো একটা সকাল হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। ছোট্ট একটা পিনের মতো জিনিস ঢুকে আমার আজকের জার্নির 12টা বাজালো। চিতা ছুটছে রাস্তা দিয়ে আর ওখানে কিন্তু বন্দে ভারত ছুটছে ট্রেন লাইনের উপর দিয়ে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আমাদের এখনো 90 কিলোমিটার যেতে হবে শ্রীনগর পৌঁছতে। তোমাদেরকে ওয়েলকাম কাপল লেটারিয়ারি আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এই যে আগ্রায় ছিলাম হচ্ছে মায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে বেরোচ্ছি। আজকে হচ্ছে 5 জুন বুধবার। আমরা আজকে টার্গেট নিচ্ছি পৌঁছানোর শ্রীনগর, বাট রাস্তা শরীর সব কিছু মিলিয়ে দেখব কীরকম কি হয়, সেই বুঝে কতদূর যাই দেখব। তো এখন আপাতত এখান থেকে বেরিয়ে পড়ি। এখন প্রচুর আলো আছে এখানে, অনেক সন্ধে পর্যন্ত আলো থাকে। চলো এখানে বেরিয়ে যাই। হোটেলটা খুব ভালো ছিল, রুম সার্ভিসও ভালো, আর নিট অ্যান্ড ক্লিন রুম তো তোমাদের দেখিয়েইছি। তাজমহলের আশেপাশে তোমরা যদি লাদাখ যাওয়ার সময় কোথাও থাকতে চাও, এটা বেশ ভালো। স্টার্ট করার পর আমাদের আবার একটু গিয়েই দাঁড়াতে হবে, তার কারণ আমাদের এখন কিন্তু ফুয়েল আপ করতে হবে, কারণ রিজার্ভে জাস্ট পড়লো। আর আজকে কিন্তু আমরা ধরতে চলেছি আরও একটা খুব পপুলার এক্সপ্রেসওয়ে, যেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়ের লেন্থ হচ্ছে 165.5 কিলোমিটার, মানে 165 কিলোমিটার আমরা কিন্তু নন স্টপ যাব। তার জন্য কিন্তু ফুয়েল আপ করতেই হবে। আর এখান থেকে যমুনার যে ধরার জন্য আমাদেরকে প্রায় 20 কিলোমিটার যেতে হবে। তো আজকে যদি আমরা শ্রীনগর পর্যন্ত যেতে পারি তাহলে কিন্তু আমাদের মোর দ্যান 1000 কিলোমিটারের একটা রাইড হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। এত বড় একটা লং রাইড, রাতে কীরকমভাবে জার্নি করতে হয় সেই সমস্ত ইনফরমেশনও থাকছে। চলো এখন ফুয়েল আপটা করে নিই। দেখতে পাচ্ছি এখানে একটা ইন্ডিয়ান অয়েল। 1050 টাকার পেট্রোল ভরিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকে লংগেস্ট স্ট্রেচের জন্য। এখানে পেট্রোলের যা দাম তাতে কিন্তু ফুল ট্যাঙ্ক করে মজা আছে। 1050 টাকার ফুল ট্যাঙ্ক হয়ে গেল 10 পয়েন্ট সামথিং লিটার ছিল। আমাদের ওখানে হলে প্রায় 100 টাকা মতো বেশি লাগতো। এখন একটু হালকা ট্রাফিক আছে, খুব বিশাল জ্যাম নেই, তবে ট্রাফিক আছে কারণ এটা অফিস টাইম। সন্ধ্যে 7:30 বাজে, একদম পিক অফিস টাইম, উইকডেজ। আগ্রার জ্যামটা কাটিয়ে এক্সপ্রেসওয়েতে উঠি। আগ্রা সিটিকে পিছনে ফেলে আমরা ধরে নিলাম হচ্ছে আগ্রা ইনার রিং রোড। এই আগ্রা ইনার রিং রোড এটাই কিন্তু কানেক্ট করছে যমুনা এক্সপ্রেসওয়েকে। সো আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ, লাদাখ, লাদাখ আরও কাছে চলে এসেছি আমরা। মানে কি বলবো তোমাদেরকে, এক্সাইটমেন্টটা চেপে রাখতে পারছি না, কারণ এত দিনের প্ল্যানিং, এত একটা লং ট্রিপ। আমরা 25-26 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়েছি। প্রথমে তো তোমাদেরকে বলিনি, ভাবলাম চলো একটু সাসপেন্স থাকুক, বাট এখন যখন তোমরা জানো, আগের ব্লগটা যারা তোমরা দেখেছো তারা তো জানোই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি লাদাখের জন্য বাড়ি থেকে। আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এখন পর্যন্ত 1433 কিলোমিটার রাইড করেও ফেলেছি। আর তার মধ্যে দেখে নিয়েছি আমাদের বিশ্বের 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য তাজমহল। তার সাথে আগ্রার আরও যেসব সাইট সিইং ছিল সেগুলোও কিন্তু দেখিয়েছি তোমাদের আগের ব্লগে। তো যারা আগ্রা সাইট সিইংগুলো দেখতে চাও, দেখোনি, তার আগের ব্লগটা দেখো। বাড়ি থেকে কিভাবে এত দূর এলাম তার জন্য তারও আগের দুটো ব্লগ দেখো। রাস্তার কন্ডিশন কিন্তু আগ্রার এদিকটা খুব ভালো, বেশ সুন্দর। भैया यमुना एक्सप्रेसवे कहाँ से जाए? यमुना एक्सप्रेसवे उधर उधर ना? हाँ नोएडा, हाँ ठीक है। सीधे चले जाओ, नोएडा जा रहा है, कहीं नहीं। यमुना एक्सप्रेसवे पकड़ेगा, ठीक है, थैंक यू। একটু কনফিউজ হয়ে গেছিলাম, মানে গুগল ম্যাপটা অনেক কিছু এদিক ওদিক দিয়ে দেখাচ্ছিল, তাই ওখানে একজন লরি দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করে নিলাম। তো লোকালের সাথে সবসময় কনফার্ম করে এই হাইওয়েগুলোতে যাওয়াই ভালো, তার কারণ একবার যদি ভুল রাস্তায় ঢুকে গেছি তাহলে চাপ আছে বস, কারণ বহু দূর দূর পর্যন্ত ইউটার্ন থাকে না, তো তখন মুশকিল হয়ে যাবে। তো এখন বললো যে হ্যাঁ এটা দিয়েই যাচ্ছে। আমরা কিন্তু যমুনা নদী এখন পার করছি, এই হচ্ছে যমুনার উপর দিয়ে ব্রিজ। তো এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না সেরকম, বাট যমুনাতে কিন্তু একদম জল নেই। মানে আমাদের গঙ্গা
দেখে আমরা অভ্যস্ত যে একটা স্রোতস্বিনী নদী। বারাণসীতেও গঙ্গা দেখলাম, জল ঠিকঠাক ছিল, স্রোত কম ছিল দেখলাম। আমি ভেবেছিলাম যে এখানে বেশি স্রোত হবে। তো যমুনাতে কিন্তু একদমই জলই নেই। মানে আমাদের দেশের দুটো বড় নদী হচ্ছে গঙ্গা আর যমুনা, হিন্দুরা খুব পবিত্র মনে করে আর বড় নদী, কিন্তু যমুনার অবস্থা কিন্তু খুব খারাপ। সামনের বোর্ডটা দেখতে পাচ্ছ কি তোমরা? সামনের বোর্ডটা কিন্তু সেই আকাঙ্ক্ষিত বোর্ড, যে বোর্ডটা দেখবো বলে আমরা অনেক দিন অপেক্ষা করেছি। শুধু ভেবে গেছি যে কবে এই রাস্তাটা দিয়ে রাইড করে আমরা দিল্লি পেরিয়ে লাদাখের পথে যাব। ও মানে সত্যি বলছি, মানে দারুণ একটা ফিলিংস হচ্ছে বস, একটা দারুণ ফিলিংস হচ্ছে, বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটা কিন্তু কিছু সেলফি তোলা ম্যান্ডেটরি, তাই না বলো? এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে। তাই জন্য একটু দাঁড়াবো, একটু ছবি তুলবো, অন্ধকারের মধ্যে যা উঠবে তাই তুলবো, আর তারপরে এগিয়ে যাব। আর এই ছবিগুলো তোমরা দেখতে পাবে কোথায়? ইনস্টাগ্রামে, একটু ফলো করে নিও। চলে এসেছি যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে। তো চলো, এর আগে দুটো জায়গাতে তো টোল দিয়েছিলাম, এবার দেখি এখানে কত টোল লাগে। কিন্তু এখানে তো সবই দেখছি বন্ধ। কোথা দিয়ে যাব বুঝতে পারছি না, ওইটা দিয়েই যাই দেখি। এই তো, এইটা। কি সরু লেন। এন্ট্রি করে গেছি যমুনা এক্সপ্রেসওয়েতে। 205 টাকা আমাদের টোল লাগলো, যেটাতে আমরা পুরো দিল্লি নয়ডা পর্যন্ত যেতে পারবো। আমি জিজ্ঞেস করলাম যে এটা পুরো রাত বাইকের জন্য খোলা থাকে নাকি, বললো হ্যাঁ পুরো রাত, কোনো অসুবিধা নেই। তো তার মানে তোমাদের জন্য, তোমরা যদি ধরো কেউ লাদাখ যাচ্ছ বা স্পিতি ভ্যালি যাচ্ছ, তাদের জন্য এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি আগের ব্লগে বলেছি, তাও আবার বলে দিচ্ছি যে তোমরা যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসে অ্যাভেল করতে চাও, হোল নাইট করতে পারো, কোনো টাইমের রেস্ট্রিকশন নেই। কিন্তু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, যেটা 305 কিলোমিটারের, যেটা লখনৌ থেকে আগ্রাকে কানেক্ট করছে, সেটার কিন্তু রাত্রিবেলা 8টা থেকে ভোরবেলা 5টা পর্যন্ত কিন্তু বাইক অ্যালাউ করে না। সামনে দেখতে পেলে কি জানি না, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, দারুণ লাগলো দেখতে। তবে বৃষ্টি না হয় এটুকুই প্রার্থনা। আর যমুনা এক্সপ্রেসের কথা বলি, যমুনা এক্সপ্রেসওয়ে এখন পর্যন্ত তো ঠিকঠাক, বাট আমার পার্সোনালি এই পূর্বাঞ্চলে দিয়ে আমি এসেছি, আগ্রা লখনৌ দিয়ে এসেছি, যমুনা দিয়েও যাচ্ছি। আগ্রা লখনৌ ইজ বেস্ট। মানে এত ভালো মার্কিং আর এত ভালো রাস্তার প্রোটেকশন, পুরো ডবল তারজালি করা ছিল। এখানে আমি দেখতে পাচ্ছি না তারজালি, তবে মনে হচ্ছে আছে, রাত্রেবেলা বলে হয়তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ মনে হচ্ছে আছে। তবে পূর্বাঞ্চলটা রাস্তা তো নো ডাউট, এক্সপ্রেসওয়ের কন্ডিশন নিয়ে কোনো কথা নেই, কিন্তু সেফটির ব্যাপারটা যেটা বলি, যে প্রচুর কুকুর মরা দেখতে পেয়েছিলাম, প্রায় 8টা-9টা, 125 কিলোমিটার মধ্যে 8টা-9টা কুকুর মরা দেখতে পেয়েছিলাম। তো হাই স্পিড 100+ স্পিডে যখন মানুষ যাচ্ছে, তখন ওইগুলো কিন্তু খুব রিস্কি হয়ে যায়। কিন্তু আগ্রা লখনৌতে আমি একটা সিঙ্গেল কোনো মৃতদেহ দেখিনি কোনো প্রাণীর। আর যমুনাটা চলো দেখা যাক, এক্সপিরিয়েন্স করি যমুনাটা, তোমরাও দেখতে থাকো। যমুনা এক্সপ্রেসওয়ের মধ্যে জাস্ট ঢোকার পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আমরা পুরো ভিজে যাবো। আমাদেরকে সব কিছু ঢুকিয়ে এখন আমাদের রেনকোট পরতে হবে। অনেক কিছু ঢোকাতে হবে, ফোন আছে, ক্যামেরা আছে। এ বাবা রে, কাপল রাইডার ইয়ারই চলেছে লাদাখ জয় করতে, আর তাদের সাথে অ্যাডভেঞ্চারাস ঘটনা ঘটবে না তাই কি হয়? যে যমুনা এক্সপ্রেসওয়েতে লোকজন রোদে পুড়ে তন্দুরি হয়ে গেছে, সেই রকম এক্সপ্রেসওয়েতে জাস্ট হয়তো 10 কিলোমিটার এগিয়েছি ওঠার পরে, আর শুরু হলো মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি কি বলবো, শুধু কি আর বৃষ্টি, ঝড়, মনে হচ্ছে যেন বাইক পুরো ফেলে দেবে। তোমরা যেটুকু দেখতে পেয়েছো তাদের কতটুকু বুঝতে পেরেছো জানি না। কিছু তো করার ছিল না ওইরকম সিচুয়েশনে, গাড়িটা একটা সেফ জায়গায় সাইডে দাঁড় করিয়ে ফার্স্টে ইলেকট্রনিক ডিভাইসগুলোকে প্রোটেক্ট করে, তারপরে তো নিজেদের রেনকোট পাড়া, তাতেও তো 2-3 মিনিট যা লেগেছে, মোটামুটি আমরা ফুল কাক ভিজে হয়ে গেছি। তারপরে বেশ 20 কিলোমিটার মতো রাস্তা ওই বৃষ্টি আর ঝড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে 30-40, কিছু সময় 20
স্পিডে এই সাইডের লেনটা দিয়ে যেটা একদম জাস্ট মানে দাঁড়ানোর লেন, সেখান দিয়ে এগিয়েছি, কারণ এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল যেন একদম ফেলে উড়িয়ে দেবে, এক্সপ্রেসের বাইরে বের করে দেবে। আবার সামনে বিদ্যুৎ চমকাচ্ছে, এইমাত্র জাস্ট দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা এখন থেমেছে, রেনকোটটা খুলে নিলাম, তাহলে ভেতরে গায়েটা হাওয়া লেগে শুকিয়ে যাবে, কিন্তু আবার বিদ্যুৎ চমকানো দেখে আবার একটু ভয় হচ্ছে। তো চলো দেখা যাক, যা হয় হবে। এ कौन सा वाला टोल प्लाजा है? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার টোলের এটা চেক করলো, তো এখান থেকে যারা বেরিয়ে যাবে তারা এখান থেকে তো এক্সিট হয়ে গেল, তবে আমরা এক্সিট হবে না, কারণ আমাদেরকে যেতে হবে দিল্লি, কারণ নেতাজি কি বলেছিল, দিল্লি চলো। জাস্ট মজা করছি, আসলে লাদাখ যেতে হলে তো দিল্লির ওপর দিয়েই যেতে হবে, তাছাড়া আর কোনো অপশান নেই। যমুনা এক্সপ্রেসের মাঝে অনেক অনেক খাবারের দোকান আছে, তো তোমরা যারা এই রাস্তায় বেরোলে একটু চললেই খিদে পেয়ে যায় তাদের কোনো প্রবলেম নেই, মাঝে মাঝে রিফ্রেশ পয়েন্ট আছে যেখানে ফুড স্টল আছে, আর গাড়ির খিদে পেয়ে গেলে তার জন্য কিন্তু পেট্রোল পাম্পও আছে মাঝে মাঝে। इसके बाद कोई टोल है या यही आखिरी है? इसके बाद एग्जिट है दिल्ली, मतलब दिल्ली छोड़ के और भी आगे जाएंगे? हाँ लद्दाख। मेरा तो 25 डेज का है, तो ये सीधा ही जा रहा है ना, मतलब दिल्ली को बाईपास करके निकल जाएगा? अच्छा अच्छा, थैंक यू थैंक यू। যমুনা এক্সপ্রেসের লাস্ট টোলটা পার করে গেলাম, আর যেরকম ভাইয়া বললো যে আর কোনো টোল নেই, একদম সোজা তোমরা লাদাখ চলে যাও। মানে আজকে তো লাদাখ যেতে পারবো না, আমরা আজকে কাশ্মীরে ঢুকে যাওয়ার চেষ্টা করবো। নয়ডার সেক্টর 161-এর বাইপাস দিয়ে যাচ্ছি, রাস্তা ভালো, দারুণ রাস্তা। এটা আমাদের 4th স্টেট, মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়ার পর থেকে এটা আমাদের 4 নম্বর রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। এরপরে 5 নম্বর হচ্ছে দিল্লি, ও মানে আমাদের দেশের রাজধানীর কত কাছে চলে এসেছি, আর আধ ঘন্টার মধ্যে আমরা দিল্লির মধ্যে দিয়ে যাব। আমরা এখন নয়ডা ছেড়ে দিল্লির দিকে যাচ্ছি, আর আমাদেরকে এখন ডিএনডি ফ্লাইওভার বলে যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারটা ধরতে হবে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, জিপিএস দেখেই যাচ্ছি, তাও এই জায়গাটা একটু খটোমটো আছে, তো তোমরা যারা যাবে তাই একটু বলে দিলাম, জিপিএস থাকলেও অনেক সময় উল্টো পাল্টা দিকে ঢুকিয়ে দেয়। আমি যদিও অফলাইন ম্যাপ ইউজ করছি, তো তোমাদের বলে দিলাম যে নয়ডা থেকে দিল্লি যখন যাবে ডিএনডি ফ্লাইওভার যেটা লেখা আছে সেই দিকটা ধরবে। এইটা দেখে মনে হচ্ছে আমরা নয়ডা ছেড়ে দিলাম, আর এই গেটটার পরেই দেখতে পাচ্ছি দুদিকে দুটো ইন্ডিয়ার ফ্ল্যাগ, কি দারুণ লাগছে, মানে আলাদাই রকম। আমরা দিল্লিতে ঢুকে গেলাম, মানে আমরা কিন্তু হরিয়ানা ছেড়ে দিল্লিতে, নয়ডাটা হরিয়ানার মধ্যে পড়ে। দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি এখন, একদম আমাদের রাজধানী দিল্লির সেন্টার দিয়ে যাচ্ছি, আর বাঁদিকে দেখতে পাচ্ছ যে দেওয়ালটা, সেটা হচ্ছে রেড ফোর্ট, আমাদের লাল কেল্লা। ও ওপর দিয়ে আবার ট্রেন যাচ্ছে, এটা ওল্ড দিল্লি যাচ্ছে মনে হয় নিউ দিল্লির দিকে ট্রেনটা, যতদূর মনে হয়। আর আমরা সোজা চলে যাচ্ছি, দিল্লিটাকে ক্রস করে চলে যাবো হচ্ছে আমরা নেক্সট পাঞ্জাবের দিকে। দিল্লি থেকে আমরা 30 কিলোমিটার আগে এসেছি, আর আগ্রা থেকে কিন্তু এক্স্যাক্টলি 250 কিলোমিটার আমরা চলে এসেছি। মাঝে সেরকম দাঁড়াইনি, ওই বৃষ্টির জন্য যেটা হয়েছিল। আর প্রচণ্ড ওয়েদার খারাপ বলতে মানে বৃষ্টি নেই, কিন্তু এত জোর হাওয়া দিচ্ছে, ভীষণ তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, এখানে হচ্ছে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, ফুয়েল আপ করে নিলাম। 1150 টাকার তেল ভরে একদম গাড়ির পেট ভরে গেছে, কিন্তু আমাদের এখন পেট খালি, তাই আমরা এখন কিছু খেতে হবে, কারণ ডিনার তো হয়নি। এখন বাজে কটা বাজে? 11:30 বাজে। তো এখন আমরা ডিনার করব। এখানে পেট্রোল পাম্পে একজন স্টাফকে জিজ্ঞেস করলাম কোথায় ভালো খাওয়া যেতে পারে, ধাবা ভালো কোথায় আছে, বলে এখান থেকে 30 কিলোমিটার আর অনেক আছে অপশান, তো ওখানেই ভালো। তো চলো এখন এগিয়ে যাই, আর 30 কিলোমিটার গিয়ে ডিনার করব। আমরা এখন যাচ্ছি মুরথাল বলে একটা জায়গার মধ্যে দিয়ে, এবার আমরা খেতে দাঁড়াবো, ডিনার করতে দাঁড়াবো। এখন বাজে 12টা 25,
12:25 বাজে, মানে আমরা কিন্তু নেক্সট ডেটে এন্টার করে গেছি। আর এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে আমি কোলাঘাটের মধ্যে দিয়ে যাচ্ছি। লেখাও আছে ধাবা জোন, মানে এখানে প্রচুর প্রচুর ধাবা, মানে এখানে একটার পর একটা বড় 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 ছোট বিভিন্ন রকমের ধাবা আছে। তো এর মধ্যেই কোনো একটাতে ঢুকে যাই, চলো। ঐন্দিলা বলছে মান্নাত বলে এটাতে ঢুকে যাই, চলো। তো দেখি কেমন কি দাম টামে পোষালে তারপরে এখানে আমার মনে হচ্ছে এটা খুব হাইফাই হবে, চলো সামনে একটু দেখি। উঠছাড়া কিন্তু আমাদের ডিনারটা খারাপ হলো না, কারণ আমরা মদন ধাবা বলে একটা দাবাতে দাঁড়িয়েছিলাম। খেলাম হচ্ছে এখানে রুটি বলতে বেসিক্যালি এখানে চাপাটি, তো চাপাটি আর তার সাথে নিলাম একটা মিক্সড ভেজ, মানে যেটা ভাজি টাইপের, ভেজে ভেজে দিয়েছিল, সমস্ত রকম সবজি ছিল। আর তার সাথে ছিল হচ্ছে শাহি পনির। ভালোই ছিল খাবারটা, পেট ভরে খেয়ে নিলাম। আমি 3টে চাপাটি খেলাম, ঐন্দিরা 2টো চাপাটি খেলো, আর তারপরে একদম ঘন দুধের একটা পিওর দুধের চা খেলাম, দুজনে 1 কাপ করে। তো টোটাল বিল কত হলো? টোটাল বিল হয়েছে হচ্ছে 470 টাকা বিল হলো। 2:56 বাজে আর আমরা ক্রস করছি হচ্ছে কুরুক্ষেত্র। কানেক্ট করতে পারছো তো মহাভারতের সাথে? সেই মহাভারতের যুগের যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল তার উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। আজকে কি কি করছি আমরা এই লাদাখ ট্রিপে, মানে কোনো সীমা পরিসীমা নেই, আনন্দের কোনো সীমা নেই। প্রায় ভোর 3টে বাজে, এখনো মনে হচ্ছে রক্ত ফুটছে, এখনো মনে হচ্ছে 1000 কিলোমিটার চালিয়ে দিতে পারবো। রাত পেরিয়ে কিন্তু আরও একটা সকাল হয়ে গেছে। আর বোর্ডে দেখতে পাচ্ছি মানালি এখান থেকে 278 কিলোমিটার। তার তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে লাদাখ যাওয়া যায় কিন্তু দুরকমভাবে। একটা রাস্তা তো আমরা যাচ্ছি যেটা হচ্ছে ভায়া শ্রীনগর। সো দিল্লি কিন্তু সবাইকেই ক্রস করে আসতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে। তো তারপরে চণ্ডীগড় থেকে কিন্তু দুদিক দিয়ে যাওয়া যায়। 1 নম্বর হচ্ছে শ্রীনগর দিয়ে, যেটা রাস্তাটা একটু বেশি, কিন্তু আমরা ওটা যাচ্ছি। কেন যাচ্ছি বলবো পরে ভিডিওতে। আর মানালি দিয়ে যাওয়া যায়, ওটা একটু শর্ট রাস্তা। তো দেখতেই পেলে যে 265 কিলোমিটার মতো এখান থেকে। আর এখন শ্রীনগরের ডিস্টেন্স কিন্তু 532। সো অনেকটাই কিন্তু ডিফারেন্স আছে, কিন্তু তবুও সবসময় আমি সাজেস্ট করব যারা বাই রোড যাবে তারা শ্রীনগর হয়ে যাও। অনেকেই মানালি দিয়ে যায়, কিন্তু তাতে অ্যাক্লিমেটাইজেশন একদমই ঠিক করে হয় না, কারণ মানালি থেকে যে অ্যাসেন্টটা হয় পাহাড়ের, এটা প্রচণ্ড হাই হয়। তো বডি সেটা মানিয়ে নেওয়ার মতো সময়টাই পায় না। আর শ্রীনগর দিয়ে গেলে ঠিকঠাক একদম অ্যাসেন্ট হয়, যেরকম বা দরকার, যেরকম সায়েন্টিফিক্যালি মেডিকেলি সাজেস্ট করে। তো আমরা সেই জন্য সেই প্ল্যানটাই করেছি। আর লাদাখ কীভাবে তোমরা ঘুরবে, কীভাবে পুরো লাদাখটা একবারে দেখা যায়, অনেকেই 2বার 3বারে কিন্তু লাদাখ দেখে। আর আমরা কিন্তু এমন প্ল্যান করে এসেছি যে সমস্ত পুরো লাদাখের A to Z সব কিন্তু আমরা একবারেই কভার করব। তাই দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে নেক্সট ভিডিওগুলো। আর চলো এখন আপাতত এই ভোরের আলোরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাই পাহাড়ের পথে। আমরা পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি, আর বেশ ঠান্ডাও লাগছে। মানে এখানে পাহাড় নেই, কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম দেখাচ্ছে, 24 ডিগ্রি টেম্পারেচার। তো বেশ সেটা ফিলও হচ্ছে, ভালো রকমের ঠান্ডা লাগছে, নাক টাক ধরে আসছে। একটা দারুণ সূর্যোদয় দেখতে পেলাম। আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, পাঞ্জাবের মধ্যে দিয়েই যাচ্ছি আপাতত। সামনে দেখো ছোট ছোট পাহাড় দেখতে পাবে, আর এই ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে সুতলাজ নদী। আর ডান দিকটা দেখো, পাহাড়ের পিছন থেকে কি সুন্দর সূর্যটা, কমলা সূর্যটা বেরোচ্ছে। মানে দারুণ একটা ভিউ দেখলাম। আর ভাবলাম চলো একটা ড্রোন শট হয়ে যাক না। আর আমরা আছি লুধিয়ানার সিটির বাইপাসে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমরা এখানে এসে পৌঁছেছি হচ্ছে 6টার সময়।
তো এই পেট্রোল পাম্পে ফুয়েল আপ করে একটু ঘুম ঘুম পাচ্ছিল। আমাদের তো অনেক লম্বা এখনও জার্নি করতে হবে, কারণ 496 কিলোমিটারের জার্নি এখনও বাকি। তা এখানে ভালো বেশ একটু খাটিয়া ফাটিয়া ছিল, তো দুজনে একদম ফুল রেস্ট করে নিয়েছি। রেস্ট করে উঠে আবার দেখছি এদিকে আমার চাকার মন খারাপ, তার মানে পাংচার হয়ে গেছে। একটা ছোট্ট একটা পিনের মতো জিনিস ঢুকে আমার আজকের জার্নির 12টা বাজালো। তো এখন দেখি ছোটো লিক, সেই জন্য আবার হাওয়া দিয়ে খানিকটা হয়তো যেতে পারবো। এখানে লোকালকে জিজ্ঞেস করে বললো যে সামনে দোকান আছে, এবার কখন দোকান পাই, কতক্ষণ লাগে দেখা যাক। তো এখন বাজে 9:15, চাকা খোলা হলো, টিউব চেক করা হলো, কিন্তু কোনো লিক পাওয়া গেল না। এবার কি করে যে হাওয়া বেরোচ্ছিলো সেটা চাকাই জানে। এবার ওখানে যে পাংচার সারাচ্ছিল সে আমাকে একটা থিওরি দিল যে আগের যে লিকগুলো ছিল অনেক সময় হয় কি হিটে ওই যে পট্টিটা দেওয়া থাকে, প্যাচটা দেওয়া থাকে, সেটা অনেক সময় সাইড থেকে লিক করে। আবার যখন টিউবটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আবার নর্মাল হয়ে যায়। টিউবটা তো অবশ্যই এখন আমরা কন্টিনিউ যখন চলছি তখন প্রচণ্ড হিট হচ্ছে, কারণ 600-700 কিলোমিটার রান করছি। আজকে তো 1000 কিলোমিটারের বেশি রান করব। তো অ্যাট এ স্ট্রেচ মোটামুটি 200 কিলোমিটার যখন যাচ্ছি তখন টায়ার টিউব একদম পুরো আগুন হয়ে যাচ্ছে। এবার সেটা হতে পারে, আশা করি যে আর যেন কিছু না হয়, আমরা যেন ভালোভাবে পৌঁছে যাই শ্রীনগরে। আর এখন তো দিনের বেলা, কাজেই অসুবিধা খুব একটা হওয়া উচিত না। রাত্রেবেলা হলে একটা চাপ থাকে অন্ধকারের মধ্যে। দেখো আমাদের চিতা ছুটছে রাস্তা দিয়ে, আর ওখানে কিন্তু বন্দে ভারত ছুটছে ট্রেন লাইনের উপর দিয়ে। ওই এখানে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছি, একসাথে যাচ্ছি, বেশ মজাদার লাগছে। আর পাঠানকোট পৌঁছাতে আমাদের 50 কিলোমিটার মাত্র বাকি। আগ্রা থেকে 680 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি পাঠানকোটের কাছেই। তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে গেছি, কারণ সকাল থেকে পাংচারের জন্য তো ব্রেকফাস্ট করার ভাবনাটাই মাথা থেকে উড়ে গেছিলো। তো ভাবলাম যখন ব্রেকফাস্টটা হয়নি তাহলে একেবারে ব্রাঞ্চ করে নিই, কারণ এরপরে আমাদের শ্রীনগরের জন্য বেরোতে হবে। আর ব্রাঞ্চ মেনুটা দেখো, না তার সাথে কড়াই চিকেন, মানে একটা অনবদ্য কম্বিনেশন। প্রায় আমরা ননভেজটা কতদিন পর খাচ্ছি? 4 দিন পর আমরা ননভেজ খাচ্ছি, তারপরে এই চিকেন। তো চলো লেট করবো না। ভালো, সব জায়গায় ফ্রিতেই স্যালাড দিয়ে দেয়। এখানে সব জায়গাতেই দেখছি ফ্রিতে স্যালাড দিচ্ছে, সেটা ধাবা হোক কি রেস্টুরেন্ট। নাও দ্য গেম বিগিনস হিয়ার। আমরা খেয়ে দিয়ে বেরোলাম, এখন বাজে 12:48। খাবারটা খুব ভালো ছিল, সুন্দর ছিল, গাড়িটাও একটু ঠান্ডা হয়েছে। মানে এতটা লং স্ট্রেচে ট্রাভেল করছি, তার সাথে এতটা হিট, তো ওই পাংচারের প্রবলেম নিয়ে আমার তো মাথা ব্যথা একদম পুরো চটকে ছিল। এখন আবার মনে হচ্ছে ঠিকঠাক আছে। আর আমরা কিন্তু পাহাড়ে ওটা স্টার্ট করে দিয়েছি, আবারও সেই পাহাড়। ও পাহাড়ে এলেই না, মানে এই যে এখন 711 কিলোমিটার আমাদের জার্নি হয়ে গেছে কাল থেকে। কালকে 7টা থেকে শুরু করেছিলাম, তো কিছু মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন এই তো স্টার্ট করলাম খেয়ে দিয়ে। এই হচ্ছে পাহাড়ের হাওয়ার মজা। আর এখানে হিট আছে, প্রচণ্ডই হিট আছে। এখানে 39 ডিগ্রি এখন দেখাচ্ছে থার্মোমিটারে, কিন্তু হাওয়াটা ঠান্ডা, মানে গাড়ি যখন চালাচ্ছি বেশ ভালো লাগছে। এখন আমরা এখান থেকে স্ট্রেট পাঠানকোট সিটিটাকে ক্রস করে চলে যাবো হচ্ছে পাটনি টপের দিকে। আর চলো যেমন যেমন যেতে থাকবো জায়গার নামগুলো দেখতে থাকবো, বলতে থাকবো। তো জার্নিটা কিন্তু সঙ্গে থেকেও, কিন্তু একটু লং জার্নি, তাই একটু লং ভিডিও হচ্ছে। ডান দিকে তোমরা কতটা গোপ্রতে দেখতে পাচ্ছ জানি না, পুরো পাঠানকোট শহরটা দেখা যাচ্ছে, দুর্ধর্ষ লাগছে কিন্তু দেখতে। এই জায়গাটা থেকে কিন্তু পাঞ্জাব শেষ হয়ে গেল আর শুরু হয়ে গেল জম্মু অ্যান্ড কাশ্মীর। এই যে গেটওয়ে অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, কাটুয়া। আচ্ছা আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে কাটুয়া। আমি শুধু কেটি দেখতে পেয়েছিলাম, ইউটিটা মিস করে গেছি। শ্রীনগর থেকে এখন আছি হচ্ছে 247 কিলোমিটার দূরে। বেলা 2:20 বাজে, একদম মাথার উপর সূর্য, 44 ডিগ্রি টেম্পারেচার। তোমরা বিশ্বাস করতে পারবে? জম্মু কাশ্মীর, যেটা কিনা একটা শীতের জায়গা বলে আমরা জেনারেলি কল্পনা করে থাকি, এখানে 44 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে গাড়ির থার্মোমিটার। মানে সত্যি আমি ভাবিনি এতটা গরম থাকবে। আমি জেনারেলি রাইডিং গিয়ারের জ্যাকেটের চেন খুলে কখনো চালাই না, কিন্তু এতটাই বেশি গরম লাগছে আমি আর পারলাম না, লাস্টে চেনটা খুলে দিতে বাধ্য হলাম। আর রাস্তার কন্ডিশন
খুব একটা ভালো নয়, তোমরা দেখতে পাচ্ছ খানিকটা। প্রথমের দিকে বেশ খানিকটা খারাপ রাস্তা থাকলেও এখন কিন্তু রাস্তা দেখছি বেশ ভালো। আর রাস্তা সুন্দর মেনটেন্ড আছে, কোনো গর্ত বা অফরোডিং কিছু নেই। দু একটা বাম্পার আছে যেহেতু আশেপাশে গ্রাম আছে সেই জন্য। সময় এখন 3:51, বেশ খানিকটা উঠে গেছি। তবে টেম্পারেচার কিন্তু সে কথা বলছে না, প্রচণ্ড গরম। এখানে টেম্পারেচার দেখো তোমরা 38.5। ওয়েন্দিলা হালত খারাপ গরমে, কারণ সেই কাল থেকে রাইড করছি। তবে এবার একটু রিফুয়েল করাতে হবে, কারণ পেট্রোল প্রায় শেষের পথে। তাই উদমপুরে এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম, এখানে রিফুয়েল করব আর নিজেরও একটু ফ্রেশ হয়ে নেবো, জল টল মুখে টুকে দিয়ে। তারপর একটু 15 মিনিট মতো একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো বাকি রাস্তাটা কভার করার জন্য। রিফুয়েল করে আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে উদমপুর সিটির মধ্যে দিয়ে, বেশ বড় শহর। এখানে কেউ যদি থাকতে চাই তাও এখানে হোটেল অ্যাভেলেবল আছে দেখলাম। তো এখানে তোমরা যদি মনে করো যে শ্রীনগর যাবে না, তার আগেই কোথাও থেকে যাবে, তো সেই অপশানটাও কিন্তু এখান থেকে অ্যাভেল করতে পারো, কারণ বেশ বড় সিটি। আর চারপাশে তো গ্রিনারির কথা কী বা বলবো, কাশ্মীরের পাহাড় তো ডেফিনেটলি চারপাশে শুধু গ্রিনারি। এই পাহাড়গুলো দেখো বন্ধুরা, পাথরগুলো দেখো, রাস্তায় দেখো যে কোনো সময় এসে পড়তে পারে, মানে কত জায়গা পড়ে আছে সেগুলো আবার ক্রেনে করে ক্লিয়ার করছে। এই দেখো রাস্তার উপর পড়ে, মানে সব সময় এখানে কিন্তু স্টোন পড়তেই থাকে। প্রচণ্ড রিস্কি রাস্তা, এত সুন্দর চকচকে রাস্তা, কিন্তু সবসময় এরকম শুটিং স্টোনের ভয় থেকে যায়। কাশ্মীরে ঢুকে এই হচ্ছে ফার্স্ট একটা টোল পেলাম, এটা NH-44 উপরের টোল। চলো সাইড দিয়ে বেরিয়ে যায় হালকা করে। আলাদা করে বাইকের জন্য কোনো লেন নেই, এই সাইড দিয়েই বেরিয়ে গেলাম সেই জন্য। ও সামনে আবার একটা টানেল, ওয়াও, টানেলটার কি নাম? আচ্ছা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আচ্ছা চলো তাহলে এটা টানেল এক্সপ্লোর করি। ও সিকিমে টানেল এক্সপিরিয়েন্স করেছিলাম, একটাই করেছিলাম, আর এটা না তার থেকে বড়, কারণ এতক্ষণে সিকিমে যেটা করেছিলাম সেটাতে মানে ওপার দেখা যাচ্ছিল, বেশ বড়। আমরা টানেল থেকে বেরোলাম, বিশাল বড় টানেল ছিল, আমার তো আইডিয়াই ছিল না এত বড় টানেল। আমার যতটা মোটামুটি ওডোমিটার দেখে ক্যাপচার করতে পারলাম, 8.5 কিলোমিটার মতো প্রায় ছিল টানেলটা, কম বেশি হতে পারে। ডান দিকে দেখো পাহাড়ি নদী, আর ম্যাপে দেখাচ্ছে এই নদীটার নাম হচ্ছে চেনাব নদী, মানে চেনাব রিভার দেখাচ্ছে। তো নদীটার কিন্তু দারুণ স্রোত আছে, অবশ্য হওয়ারই কথা, কারণ এখন জুন মাস, আর এখন ওপরে তো যত বরফ পড়েছিল সব আস্তে আস্তে গলছে, আর এগুলো তো সমস্ত বরফ গলা জলে পুষ্ট নদী, তাই কিন্তু নদীতে কিন্তু ভালো রকম স্রোত আছে। আর এই চেনাব রিভারের আমরা ব্রিজ দিয়ে ক্রস করছি চেনাব নদীটাকে। রাজস্থানের মরুভূমিতেও বোধহয় ধুলোর ঝড় উঠলে এর থেকে বেশি দেখা যায়। সামনে কিছু দেখতে পাচ্ছি না, এত ধুলোর ঝড়। বাঁদিকে চেনাব নদীকে নিয়ে যাচ্ছি, আর এইখানে ধুলোর এরকম ঝড়, কারণ এখানে একটা টানেলের কাজ হচ্ছে। দেখো সামনে একটা ঝর্ণা অনেক উঁচু থেকে পড়ছে, ভালো লাগলো ঝর্ণাটা দেখে। অনেক টুরিস্ট দাঁড়িয়েছে, বাট আমরা দাঁড়ালাম না, তো দেখে বেরিয়ে গেলাম। বানিহালে ভাবলাম একটু চায়ের ব্রেক নেব, 6:30 বেজে গেছে, তাও আমরা পৌঁছাতে পারিনি। জ্যাম দেখো, এইরকমই জ্যাম কাটিয়ে আমরা এলাম, আর এরকম গাড়ির লাইন, ধুলোর ঝড় আর লরির জ্যাম, মানে শুধু লরি না, লরি, গাড়ি, বাস,
কিছুই বাদ নেই। এর মধ্যে দিয়ে আমরা এখন শ্রীনগর যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7:31, কিন্তু তোমরা কি আলো দেখে কিছু বুঝতে পারছো? এখানে কিন্তু অনেক দেরি করে সন্ধে হয়। সো এখনও কিন্তু আলো আছে, মানে আমাদের ওখানে সন্ধ্যে 6টায় যেরকম আলো থাকে, এখানে দেখছি সন্ধ্যে 7:30টার সময় সেই রকম আলো। তো সাথে একটু সুবিধাই হচ্ছে, কারণ এর মধ্যে যদি অন্ধকারে চালাতে হতো তাহলে আরও বেশি প্রবলেম হতো। আমাদের এখনও 90 কিলোমিটার যেতে হবে শ্রীনগর পৌঁছতে। তো চলো দেখি কটায় পৌঁছাই। গুগলে তো দেখাচ্ছে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, তো সেই হিসেবে আমাদের 9টায় পৌঁছে যাওয়া উচিত। NH-44-এর সৌন্দর্যটাই কিন্তু আলাদা। আর তার সাথে তো তোমরা জানোই যে NH-44 হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। আর ওই NH-44-এর আরও একটা টানেলের সামনাসামনি আমরা চলে এসেছি, ঢুকে যাচ্ছি টানেলের মধ্যে। এই টানেলগুলো যেরকম আমাদের সুবিধা হয় যে অনেক ডিস্টেন্স কমে যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু নেচারের জন্য কিন্তু খুব খারাপ। কারণ আমরা পাহাড়কে এই যে ব্লাস্ট করে এই যে জায়গাটা বানানো হয়, সেটাতে কিন্তু মানে পরিবেশের অনেকটাই ক্ষতি হয়, নেচারের ভারসাম্য নষ্ট হয়। তো এখন যখন আছে চলো আমরা অ্যাভেল করে যাই, আর কি করব। উফ, টানেলটা কত বড় ছিল! এখন বাজে 10:06 আর আমরা এখন শ্রীনগরে হোটেলে। শ্রীনগরে এসে পৌঁছেছি আমরা 9:15-র সময়। এপিক রাইড হয়েছে, সত্যি বলছি। আমি নিজেও ভাবতে পারিনি আমি শ্রীনগর শেষ পর্যন্ত এসে পৌঁছতে পারবো। 26 ঘন্টা আমরা ট্রাভেল করেছি অলমোস্ট। মানে গতকাল সন্ধ্যে 7:30টায় বেরিয়েছিলাম, আজকে রাত 9:15-তে এসে পৌঁছেছি। 26 ঘন্টা, 1018 কিলোমিটার আমি আর মেন্দিলা আগ্রা থেকে রাইড করে শ্রীনগর এসে পৌঁছেছি। মাঝে শুধুমাত্র খাওয়া দাওয়া আর 1 ঘন্টা একটু রেস্ট। তো তোমরা এইটা তো আইডিয়া করতেই পারছো যে আমাদের অবস্থা কীরকম হতে পারে। হাঁটুতে আর পশ্চাৎ দেশে অসম্ভব ব্যথা। তবুও শ্রীনগরের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু সেটা নেক্সট ব্লগে। এই রুম, এই হোটেল, সমস্ত ডিটেলস থাকছে নেক্সট ব্লগে। আপাতত আমরা স্নান করব, খাবো, তারপর ঘুমোতে যাব। কারণ 26 ঘন্টা ধরে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এবার তো একটু বিছানায় পিঠটা লাগাতেই হবে। তোমাদের বলছি টাটা, আমাদের সিরিজটার সঙ্গে থেকো। আর আমাদের তরফ থেকে বেস্ট আমরা দিচ্ছি। আর নেক্সট আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, সেগুলোর জন্য চ্যানেলটার সাথে জুড়ে থেকো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা, বাই, গুড নাইট।